হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 13 আমরা শুরু করব পার্ট 3 নাম্বার 4 নম্বর থেকে শুরু করবো। 4-এর 1 থেকে আজকে শুরু হবে। শর্ট কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট শর্ট এর মধ্যে আছে, তোমরা কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে আর পুরো ভিডিও দেখবে। হ্যাঁ, ঠিক আছে। দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কিন্তু, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 13, নাম্বার হচ্ছে 4-এর 1 থেকে, আর পেজ হচ্ছে 546। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, দেখো খুব ইম্পর্টেন্ট। বলছে দুটি মূলধনের পার্থক্য XY টাকা এবং তাদের বার্ষিক সুদের পার্থক্য Y/2 টাকা। বলছে কত বছরে উভয় টাকা সুদে আসলে সমান হবে। আমি আবার বলছি, বলছে দুটি মূলধনের পার্থক্য, দুটো মূলধনের মানে আসলের পার্থক্য XY টাকা এবং বার্ষিক সুদের বছরে এক বছরের যে সুদ তার পার্থক্য হচ্ছে Y/2 টাকা। বলছে কত বছরে উভয় টাকা সুদে আসলে সমান হবে। প্রশ্ন হচ্ছে সুদ আসল কি? সুদ আসল মানে হচ্ছে আসল প্লাস সুদ, আসল আর সুদ যোগ করলে হবে সুদ আসল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমেই ধরে নেব যে টি বছরে উভয়ের আসল সুদে আসলে সমান হবে, টি বছর পরে উভয় সুদ আসল কি হবে? সমান হবে। সেটা আমরা ধরে নিচ্ছি, ধরি টি, ছোট হাতে টি বছর পর, ধরি টি বছর পর উভয় টাকা সুদে আসলে সমান হবে, তাহলে আমরা কিন্তু ধরে নিলাম যে টি বছর পরে উভয় আসল সুদে আসলে কি হবে? সমান হবে, মানে উভয় টাকা সুদে আসলে সমান হবে। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল ইকুয়াল টু P1। আমরা কিন্তু ধরে নিচ্ছি আসল ইকুয়াল টু P1। ধরি সুদ I1, ধরি সুদ ইকুয়াল টু I1, আমরা সুদটাকে ধরে নিচ্ছি I1। ধরি সুদ ইকুয়াল টু I1, ঠিক আছে। ধরি সুদ আসল ইকুয়াল টু A1। তাহলে আমরা কিন্তু সুদ ধরে নিছি I1, তাহলে টি বছর পরে সুদ হবে, অতএব টি বছর, এটা হচ্ছে বার্ষিক সুদ ইকুয়াল টু I1। টি বছর পর সুদ হবে ইকুয়াল টু TI1, এত টাকা। এটা কিন্তু টাকা, এটা হচ্ছে টাকা, সুদ আসল টাকা। কমপ্লিট। ঠিক আছে, এবার লিখছি দ্বিতীয় ক্ষেত্রে ধরি আসল ইকুয়াল টু P2, বার্ষিক সুদ ইকুয়াল টু I2, সুদ আসল, এটা সব ধরি, সুদ আসল ইকুয়াল টু A2, আর টি বছর পর
টি বছর পর সুদ, টি বছর সুদ ইকুয়াল টু TI2, TI2, ঠিক আছে। এবার হচ্ছে সুদ আসল, আমরা লিখছি সুদ আসল, সুদ আসল। সুদ আসল সমান কি, আসল প্লাস সুদ, সুদ আসল ইকুয়াল টু আসল প্লাস সুদ। এখানে আসল হচ্ছে P1 প্লাস সুদ হচ্ছে TI1, TI1, এটা হচ্ছে সুদ আসল, এত টাকা, এটা হচ্ছে সুদ আসল। কমপ্লিট। এবার এখানে সুদ আসল, সুদ আসল, সুদ আসল, সুদ আসল হচ্ছে, এটা হচ্ছে A1, সুদ আসল A1, আর সুদ আসল হচ্ছে এটা A2, A2 ইকুয়াল টু, এখানে হচ্ছে আসল প্লাস সুদ, এখানে আসল হচ্ছে P2 প্লাস TI2, TI2, এত টাকা, এত টাকা। কমপ্লিট। এবার দেখা বলছে এখানে যে দুটি মূলধনের পার্থক্য XY টাকা, তো আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে, প্রথম শর্তানুসারে, প্রথম শর্তানুসারে মূলধনের পার্থক্য, তাহলে P1 মাইনাস P2 ইকুয়াল টু XY, P1 মাইনাস P2 ইকুয়াল টু XY। আর দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে দুটো সুদের পার্থক্য, মানে T2 মাইনাস T1 ইকুয়াল টু Y/2, T2 মাইনাস T1 ইকুয়াল টু Y/2। কমপ্লিট। তাহলে এখানে হচ্ছে আসলের পার্থক্য, এখানে হচ্ছে সুদের পার্থক্য, T2 মাইনাস T1 ইকুয়াল টু Y/2। কমপ্লিট। এবার চলে আসতেছি যে দুটো আসল কীভাবে সমান, সুদে আসলের সমান, সুদে আসলের সমান, মানে শর্তানুসারে A1 ইকুয়াল টু A2, লিখব শর্তানুসারে, শর্তানুসারে A1 ইকুয়াল টু A2, মানে এই সুদ আসল আর এই সুদ আসল শর্তানুসারে দুটো কী হবে, সমান হবে। এখানে বলছে যে কত বছরে উভয় টাকা সুদে আসলে সমান, এই দুটো সুদ আসল কী হবে, সমান হবে। ঠিক আছে। তাহলে এখানে A1 এর মান হচ্ছে, A1 এর মান হচ্ছে P1, P1 প্লাস, P1 প্লাস TI1, P1 প্লাস TI1, আর A2-র মান হচ্ছে P2 প্লাস TI2। শর্তানুসারে এই দুটো কিন্তু সমান। কমপ্লিট। এবার আমরা কিন্তু এই P2-কে এপার নিয়ে আসবো, তাহলে P1 মাইনাস P2, আর এখানে আছে হচ্ছে TI2 মাইনাস TI1, TI2 মাইনাস TI1। এখানে P1 মাইনাস P2 এর মান হচ্ছে, P1 মাইনাস P2 হচ্ছে XY, এর মান হচ্ছে XY, XY, N1 মান হচ্ছে XY। এখানে আমরা T কমন নিচ্ছি, তাহলে I2 মাইনাস I1, তাহলে এখানে XY ইকুয়াল টু T গুণন I2 মাইনাস I1, T2 মাইনাস T1, T2 মাইনাস না, এটা I2, এটা হচ্ছে I2 মাইনাস I1। তাহলে এখানে হচ্ছে T কমন নিলে, এখানে হচ্ছে T যদি কমন নেই, তাহলে এখানে হচ্ছে I2 মাইনাস I1, I2 মাইনাস I1, তাহলে XY ইকুয়াল টু T ইন্টু Y/2, Y/2। এই I2 মাইনাস I1 মানে হচ্ছে Y/2, I2 মাইনাস I1 হচ্ছে Y/2। এবার দুই দিক থেকে Y তুলে দিচ্ছি, X ইকুয়াল টু T এর নিচে 2, অতএব T ইকুয়াল টু 2X, তাহলে T এর মান হচ্ছে 2X। তা আমরা লিখবো যে 2X বছর পর
উভয় সুদ আসল সমান হবে। লিখব 2x বছর পর উভয় সুদ আসল সমান হবে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2x বছর পর উভয় সুদ আসল সমান হবে। তাহলে আমরা কিন্তু এখানে ধরে নিছি যে টি বছর পর উভয় টাকা সুদে আসলে সমান হবে। ধরে নিছি আসল হচ্ছে P1 প্রথম ক্ষেত্রে, সুদ হচ্ছে I1, সুদ আসল হচ্ছে A1। টি বছর পর সুদ হবে TI2, সুদ হচ্ছে I1, টি বছর পর কত হবে টি দ্বারা গুণ করব। এবার সুদ আসল কত হবে আসল প্লাস সুদ মানে P1 প্লাস I1। এবার প্রথম শর্ত অনুসারে P1 মাইনাস P2 ইকুয়াল টু XY আর I2 মাইনাস I1 ইকুয়াল টু Y/2। এখানে ধরে নিচ্ছে আসল, দ্বিতীয় ক্ষেত্রে আসল হচ্ছে P2, বার্ষিক সুদ I2, সুদ আসল হচ্ছে A2 আর টি বছর পর সুদ হচ্ছে TI2। তাহলে সুদ আসল হচ্ছে P2 প্লাস TI2। হ্যাঁ, এবার শর্তাংশ দুটো সমান করব। এখানে P2 কে এপার নিয়ে আসলাম, তাহলে P1 মাইনাস P2 মানে XY, এখান থেকে আমরা কমন দিলাম T, I2 মাইনাস I1, I2 মাইনাস I1 মানেই হচ্ছে এর মান হচ্ছে XY, তাহলে Y/2 এর মান হচ্ছে Y/2, দুইতে Y উঠে গেল, তাহলে এখানে X ইকুয়াল টু T/2, অতএব T ইকুয়াল টু 2X। তাহলে 2X পর সুদ আসল দুটো কী হবে সমান হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4-2। দেখো কোনো ব্যবসায় লালু ও ভুলুর মূলধনের অনুপাত 3:2। বলছে ভুলুর বিনিয়োগকাল 4 মাস। ভুলু তার টাকাটা 4 মাসের জন্য খাটায়। লালু কত মাসের জন্য বিনিয়োগ করবে? বলছে লালু তার টাকাটা কত মাসের জন্য বিনিয়োগ করবে? আমরা ধরে নেব X মাস বিনিয়োগ করবে, যাতে তাদের লভ্যাংশের অনুপাত 9:4 হয়। তাদের যে লাভ হবে সেই অনুপাতটা হবে 9:4। আমরা জানি যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কিন্তু সবসময় সমান হবে, কারণ লভ্যাংশটা মূলধনের অনুপাতে কিন্তু বণ্টিত হয়। আমি আবার বলছি যে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত, তার মানে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কিন্তু সমান হবে, কারণ লভ্যাংশটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হয়। ঠিক আছে, এখানে কিন্তু ভুলুর বিনিয়োগকাল দেওয়া আছে 4 মাস আর লালুর কিন্তু বিনিয়োগকালটা দেওয়া নাই। আমরা ধরে নেব যে লালু তার মূলধন বিনিয়োগ করে X মাসের জন্য। ঠিক আছে, আর একটা কথা বলছি, মানে যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা কিন্তু গুণ করব। আমি আবার বলছি, যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা কিন্তু গুণ করব। ঠিক আছে, দেখো প্রথমে লিখছি ধরি, আমরা ধরে নিচ্ছি এখানে অনুপাত আছে, পাশে এক টাকাটা আমরা কে ধরে নিচ্ছি, কে ধরি লালুর মূলধন ইকুয়াল টু, ধরি লালুর মূলধন ইকুয়াল টু 3K টাকা। আমরা কিন্তু পাশে একটা করে কে ধরে নিচ্ছি, যেহেতু এটা অনুপাত আছে, এটা কিন্তু অ্যাকুরেট না, এটা অনুপাত ছোট করার পর, এই জন্য পাশে একটা কে ধরে নিচ্ছি। আমরা ধরে নিলাম যে লালুর মূলধন ইকুয়াল টু 3K টাকা। আর ধরি ভুলুর মূলধন ইকুয়াল টু 2K টাকা। আমরা ধরে নিলাম যে ভুলুর মূলধন হচ্ছে 2K টাকা। আচ্ছা, এবার ভুলু তার বিনিয়োগকাল কত? 4 মাস। আমরা লিখবো যে ভুলুর 2K টাকা 4 মাস খাটে। ঠিক আছে, আমরা লিখবো ভুলুর 2K টাকা 4 মাস খাটে। অতএব মোট ইকুয়াল টু 2K ইন্টু 4 এত টাকা সমান 8K টাকা। আমি আবার বলছি যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা কিন্তু গুণ করব।
ঠিক আছে, এবার ধরে নিচ্ছি ধরি লালুর হচ্ছে 3x টাকা x মাস খাটে। ধরি লালুর 3x টাকা 3k টাকা লালুর 3k টাকা x মাস খাটে। অতএব মোট ইকুয়াল টু 3k ইন্টু এক্স এত টাকা সমান সমান হচ্ছে 3kx এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লালু এবং ভুলু দুইজনেরই কিন্তু মূলধনটা বের করেছি। লালুর মূলধন হচ্ছে 3kx টাকা আর ভুলুর মূলধন হচ্ছে 8k টাকা। এই মূলধনের অনুপাত আর তাদের লভ্যাংশের অনুপাত কী হবে? সমান হবে। তাহলে তোমরা মনে রেখে দিবে যে মূলধনটা বা লভ্যাংশটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হয়। লিখব শর্তানুসারে প্রথমে কার আছে খালি লভ্যাংশ প্রথমে দেওয়া আছে হচ্ছে লালু হচ্ছে 3kx বাই 8k ইকুয়াল টু 9 নিচে 4। তাহলে আমরা কিন্তু মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কি করলাম? সমান করলাম। এটা কিন্তু মনে রেখে দিবে। কে কেটে গেল। এবার আমরা বজ্র গুণন করব। তাহলে 3 4 12x আর 8 9 8 ইন্টু 9। অতএব x ইকুয়াল টু 8 ইন্টু 9 তার নিচে 12। আর 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3 সমান 6। তার মানে x ইকুয়াল টু 6। এবার লিখব লালু কত মাসের জন্য বিনিয়োগ করে। লিখব লালু বিনিয়োগ করে ইকুয়াল টু 6 মাসের জন্য। 6 মাসের জন্য এটা হচ্ছে অ্যান্সার। তাহলে লালু তার মূলধন হচ্ছে 6 মাসের জন্য কিন্তু বিনিয়োগ করে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 4 3 নম্বর দেখো প্রশ্ন কি আছে। বলছে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইকুয়াল টু হাফ হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার আর নিচে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এর মান কত? তাহলে এখানে আমরা প্রথমেই বজ্র গুণন করব, মানে ক্রস গুণন করব করে এখান থেকে আমরা x বাই ওয়াই মানে x ইকুয়াল টু কত আর y ইকুয়াল টু কত সেটা আমরা কিন্তু প্রথমেই বের করে নেব। দেখো আমি বের করছি, খুব ভালো করে দেখো আমি কিভাবে বের করছি। তাহলে আমরা এটা লিখে নিচ্ছি। এখানে আছে 3x মাইনাস 5y তার নিচে হচ্ছে 3x প্লাস 5y ইকুয়াল টু হাফ। এবার আমরা কিন্তু বজ্র গুণন মানে ক্রস গুণন করব। আগে 2 দিয়ে গুণ করছি। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 6x মাইনাস 10y আর 1 দিয়ে গুণ করলে 3x প্লাস 5y। এবার এক্সগুলোকে আমি বাম দিক নিয়ে আসবো আর এক্সগুলো আমি ডান দিক করব। তাহলে এখানে হচ্ছে 6x মাইনাস 3x, এটা প্লাস আছে, এবার আসলে মাইনাস, এটা মাইনাস আছে ওপার গেলে কিন্তু প্লাস হবে। তাহলে এটা হচ্ছে 5y, এটা গেলে প্লাস হবে 10y বিয়োগ করলে 3x 6x তা 3x বিয়োগ করলে 3x আর এখানে হচ্ছে 10 15y 10 প্লাস আছে ওপার গেলে প্লাস হবে। তাহলে x বাই ওয়াই আর 15 নিচে 3 আমরা কিন্তু ওয়াইটাকে বাম দিকে নিয়ে আসলাম, ডিভাইডেড হয়ে গেল, আর 3কে আমি ডান দিক করলাম, ডিভাইডেড হয়ে গেল। এবার কাটাকাটি করছি। অতএব এক্স বাই ওয়াই ইকুয়াল টু 5 নিচে 1। এবার আমি ধরে নিচ্ছি
ধরি এক্স ইকুয়াল টু 5k আর ধরি ওয়াই ইকুয়াল টু কে। আমি ধরে নিলাম এক্স ইকুয়াল টু 5k আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে শুধু কে। এবার আমি মান বসাবো। এখানে দেওয়া আছে 3x² মাইনাস 5y² আর তার নিচে হচ্ছে 3x² প্লাস 5y²। এখানে আমি এক্স আর ওয়াইয়ের মানটা কিন্তু বসিয়ে দেবো। এক্স হচ্ছে 5k আর ওয়াই হচ্ছে শুধু কে। এই মান দুটো এখানে আমি বসাবো। ঠিক আছে, দেখে নাও। তাহলে 3 আর এক্সের মান হচ্ছে 5k, তাহলে 5k তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 5 এখানে হচ্ছে কে তার হচ্ছে হোল স্কোয়ার। ওয়াইয়ের মান হচ্ছে কে, এক্সের মান হচ্ছে 5k। ঠিক আছে, তাহলে এখানে তাই 3 5k তার হোল স্কোয়ার প্লাস 5 এখানে কে তার হোল স্কোয়ার। তাহলে উপরে 5 5 25k², তাকে 3 দিয়ে গুণ, তার মানে 75k²। এখানে 5 5 25, তার সঙ্গে 3 গুণন, তাহলে 75 75k² মাইনাস এটা হচ্ছে 5k², নিচেও তাই 75k² প্লাস 5k²। এবার 75k² থেকে আমরা 5k² বিয়োগ করব, তাহলে 70k², 70k² আর এটা হচ্ছে 80k²। 75 আর 5 যোগ করলে 80 মানে 80। k² কেটে গেল, শূন্য কেটে গেল, সমান সমান 7/8। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 7/8। খুব ভালো করে দেখবে, আমরা প্রথমেই বজ্রগুণন করব, করে এক্স বাই ওয়াই সেটা কত বের করব। তারপর আমি ধরে নিলাম এক্স হচ্ছে 5k, ওয়াই হচ্ছে কে। এবার এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো কিন্তু। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 4 নম্বর বলছে যদি এক্স ইকুয়াল টু 5 প্লাস 2√6 হয় তবে √x প্লাস 1/√x এর মান কত। দেখো আমি বার করছি, কীভাবে করতে হবে। প্রথমে দেখো এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 5 প্লাস 2√6। এবার আমরা কিন্তু 5কে এমনভাবে ভাঙাবো যেন একটা ফর্মুলায় পড়ে। 5কে আমরা ভাঙাবো 3 + 2, এবং যেটা বড় সেটা কিন্তু আমরা প্রথমেই লিখব। যেমন 3টা আমরা প্রথমে লিখব, 2টা আমরা কিন্তু পরে লিখব, তাহলে আমার কিন্তু কাজের সুবিধা হবে। দেখো লিখছি এক্স ইকুয়াল টু 3 প্লাস 2√6 প্লাস 2। দেখো এই 5কে কিন্তু আমরা ভেঙে নিলাম, 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হবে। ঠিক আছে, 5-এর পরিবর্তে, এবং সেটা বড়টা প্রথমে, ছোটোটা আমি পরে লিখবো কিন্তু। ঠিক আছে, তারপরে স্টেপ দেখো এক্স। এবার আমরা 3কে এভাবে লিখতে পারি রুট দিয়ে তার স্কোয়ার, √3² মানেই হচ্ছে 3, এখানে প্লাস এই 2কে লিখতে পারি √2 তার হচ্ছে হোল স্কোয়ার, রুট দিয়ে তার স্কোয়ার মানে হচ্ছে 2, √2² মানেই হচ্ছে 2। আর এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু √3 ইন্টু √2। দেখো এটা গুণ করলে কিন্তু 2√6, এটা যদি আমি গুণ করি তাহলে কিন্তু 2√6 হবে, 2√6। অথচ কিন্তু এটা একটা ফর্মুলাই পড়লাম, সেটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। এখানে a বলতে √3 আর b বলতে √2, a² প্লাস 2ab প্লাস b², তার মানে a প্লাস b তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার সমান হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। এবার আমি এক্সকে এভাবে লিখতে পারি রুট দিয়ে তার স্কোয়ার, √x তার স্কোয়ার মানে এক্স, আর এটা কিন্তু ফর্মুলায় পড়বে, এটা হচ্ছে √3 প্লাস √2 তার হচ্ছে হোল স্কোয়ার। এবার উভয় দিক থেকে আমি কিন্তু স্কোয়ারটাকে তুলে দেবো, তাহলে এখানে থাকবে √x আর এখানে থাকবে হচ্ছে √3 প্লাস √2। তাহলে আমার কিন্তু √x এর মান কিন্তু হয়ে গেল। এবার আমি 1/√x এর মান বের করব, মানে 1/√x, একের নিচে √3 প্লাস √2 এর মান বের করব। তাহলে √3 মাইনাস √2, করণী নিরসন করছি, মানে নিচে যা আছে সেটাই বিপরীত চিহ্ন, করণী নিরসন, আর সেটাই উপরে √3 মাইনাস √2। ঠিক আছে,
আমরা কিন্তু করণী নিরসন করলাম, মানে হর যেটা আছে সেটাই লিখবো, এখানে চিহ্নটা পাল্টে দেবো, যদি প্লাস থাকে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস, আর সেটাই উপরে। ঠিক আছে, এবার হচ্ছে 1/√x, উপরে দেখো √3 1 দিয়ে গুণ করলে √3 মাইনাস √2, আর নিচে কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে √3 স্কোয়ার, √3 স্কোয়ার 3, আর √2 স্কোয়ার মানে হচ্ছে 2, ও √3 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার সমান সমান 3 মাইনাস 2, 1/√x, তাহলে এখানে হচ্ছে √3 মাইনাস √2, নিচে 1 হবে, নিচে 1 লেখার আর কোনো দরকার নেই, কিছু না মানে নাই, মানে এখানে 1 আছে, কমপ্লিট। এবার আমি অঙ্ক লিখব, অঙ্ক দেওয়া আছে √x প্লাস 1/√x, এর মান কত বের করতে হবে। দেখো √x এর মান হচ্ছে √3 প্লাস √2, এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস, আর এর মান হচ্ছে √3 মাইনাস √2, এই দুটো কেটে যাবে, সমান সমান 2 √3, √3 আর √3 যোগ করলে 2√3, এটাই হচ্ছে অ্যান্সার। √3 আর √3 যোগ করলে 2√3। খুব ভালো কথা, দেখো এখানে কিন্তু 5কে ভাঙাতে হবে, এমনভাবে ভাঙাতে হবে যেন ফর্মুলায় পড়ে। আমরা যদি 4 + 1 করি তাহলে কিন্তু ফর্মুলায় পড়বে না, 4 আর 1 করলে পড়বে না, 3 আর 2 করতে হবে, তবেই কিন্তু ফর্মুলায় পড়বে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 5 নম্বর বলছে, একটি বৃত্তের কেন্দ্র ও থেকে 16 সেমি লম্বা এবি জ্যায়ের উপর 16 সেমি লম্বা একটা জ্যা আছে, সে জ্যায়ের নাম হচ্ছে এবি, এবি জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেমি। জ্যায়ের উপর কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করা হয়েছে, সেই লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। বলছে কেন্দ্র ও থেকে 8 সেমি দূরবর্তী সিডি জ্যায়ের দৈর্ঘ্য কত। বলছে 8 সেমি দূরে যদি যে সিডি জ্যা আছে তার দৈর্ঘ্য কত হবে, সেটা আমাকে বের করতে হবে। আমি চিত্র রেখে নিচ্ছি, দেখো কেন্দ্র ও, প্রথমে হচ্ছে এবি, এবি যা বলছে বৃত্তের কেন্দ্র ও থেকে, বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের উপর, এবি জ্যা 16 সেমি লম্বা এবি, এর নাম দিচ্ছি এবি লম্ব, এবি জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেমি, এখানে দিচ্ছি হচ্ছে সি, না সি না, এখানে সিডি দেওয়া আছে, তাহলে এখানে দিচ্ছি হচ্ছে ই দিচ্ছি, ই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি। কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হচ্ছে 6 সেমি, আর জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি, মানে 8 সেমি, আর এটা হচ্ছে 8 সেমি। আমরা জানি যে কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হয়, ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে দুটো সমান 8 8। তাহলে আমরা কিন্তু প্রথমে ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধটা বের করব। আমরা লিখছি ত্রিভুজ এ ও ই এর, লিখব ত্রিভুজ এ ও ই এর, এর ভূমি, ভূমি ব্র্যাকেটে এ ই, ভূমি এ ই ইকুয়াল টু 8 সেমি। ত্রিভুজ এ ও ই এর আর লম্ব, লম্ব এ, লম্ব হচ্ছে ও ই, লম্ব ও ই ইকুয়াল টু 6 সেমি। ত্রিভুজ এ ও ই এর অতিভুজ, অতিভুজ, অতিভুজ ব্র্যাকেটে ও এ ইকুয়াল টু কত বের করতে হবে। তার মানে আমরা কিন্তু প্রথমেই ব্যাসার্ধ বের করব, লিখব যে ও এ,
ওই ইকুয়াল টু রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। পাশে হচ্ছে এই হচ্ছে 8, তার হচ্ছে 8 তার স্কোয়ার প্লাস ওই হচ্ছে 6 তার স্কোয়ার, পাশে হচ্ছে সেমি, আর এখানে হচ্ছে একক। সমান রুটের মধ্যে 64 প্লাস 36 সেমি, তাহলে রুট 100 সেমি, তার মানে হচ্ছে 10 সেমি। তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম ব্যাসার্ধ। লিখবো যে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 10 সেমি। আমরা কিন্তু পেয়ে গেলাম ব্যাসার্ধ 10 সেমি। বলছে কেন্দ্র ও থেকে 8 সেমি দূরে সিডি জ্যায়ের দৈর্ঘ্য। 8 সেমি দূরে একটা জ্যা আছে, এর নাম দিচ্ছি সিডি। কেন্দ্র ও থেকে সিডি জ্যা, ঠিক এরকম এই জ্যায়ের দৈর্ঘ্য বার করতে হবে। এখানে দিচ্ছি এফ, ঠিক আছে। এই ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেমি, এটা হচ্ছে 10 সেমি, এটাও হচ্ছে 10 সেমি, এইদিকেও 10 সেমি, এটা হচ্ছে 10 সেমি, আর 8 সেমি দূর, এই দূরত্ব হচ্ছে 8 সেমি। আমাকে কিন্তু জ্যায়ের দৈর্ঘ্য, এই সিডি জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে, জ্যায়ের দৈর্ঘ্য। তার মানে আমি কিন্তু সিএফ বের করবো। আমি যদি এই ত্রিভুজ করি তাহলে আমি সিএফ কত বের করব, তাকে 2 দ্বারা গুণ করলে কিন্তু আমরা জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে যাব। লিখবো ত্রিভুজ সিওএফ এর, লিখছি ত্রিভুজ সিওএফ এর ভূমি না, প্রথমে লিখছে হচ্ছে লম্ব, ব্র্যাকেটে হচ্ছে ওএফ ইকুয়াল টু 8 সেমি। আবার লিখবো ত্রিভুজ সিওএফ এর অতিভুজ ব্র্যাকেটে হচ্ছে ওসি ইকুয়াল টু 10 সেমি। আবার লিখবো ত্রিভুজ সিওএফ এর ভূমি, ব্র্যাকেটে হচ্ছে সিএফ ইকুয়াল টু কত, ভূমি সমান রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তার মানে সিএফ ইকুয়াল টু রুটের মধ্যে ওসি স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার, পাশে হচ্ছে একক। তার মানে ভূমি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এবার ওসি মান হচ্ছে 10 তার স্কয়ার মাইনাস 8 তার স্কয়ার, রুটের মধ্যে 100 মাইনাস 64, রুটের মধ্যে 36 ইকুয়াল টু 6। আমরা লিখবো সিএফ ইকুয়াল টু 6 সেমি। এবার লিখবো যে জ্যায়ের দৈর্ঘ্য, মানে সিডি জ্যায়ের দৈর্ঘ্য। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে সিএফ, তাহলে সিডি সমান 2 সিএফ। আমরা সিএফকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা সিডি পাবো। লিখবো অতএব সিডি জ্যায়ের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 গুণন 6 এত সেমি সমান 12 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সিডি জ্যায়ের দৈর্ঘ্য কত, 12 সেমি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 4-এর 6 নম্বর। বলছে ABCDE একটি বৃত্তস্থ পঞ্চভুজের AB ইকুয়াল টু BC এবং AC ওই বৃত্তের ব্যাস। AC হচ্ছে ওই বৃত্তের ব্যাস।
কোন এইডি, কোন এইডি 118 ডিগ্রি হলে কোন বিএডি, কোন বিএডি এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা বৃত্তস্থ পঞ্চভুজ আঁকাচ্ছি। বৃত্তস্থ পঞ্চভুজ, এসি হচ্ছে ওই বৃত্তের ব্যাস, এসি বৃত্তের ব্যাস, এসি বৃত্তের ব্যাস এখানে এবি আর বিসি, এবি এখানে হচ্ছে বি, তাহলে এবি আর বিসি দুটো বাহুর সমান, এবি এই বাহুর সঙ্গে এই বাহুর সমান, এবি আর বিসি সমান, এবিসি এখানে হচ্ছে ডি আর এখানে হচ্ছে ই। তাহলে এটা কিন্তু একটা পঞ্চভুজ, ঠিক আছে, এটা কি হলো একটা পঞ্চভুজ। দেওয়া আছে কোন এইডি, কোন এইডি, এই কোনটা দেওয়া আছে, এই কোনটা দেওয়া আছে হচ্ছে এইডি দেওয়া আছে 118 ডিগ্রি, এই কোনটা হচ্ছে 118 ডিগ্রি, ঠিক আছে। আর এটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ, মানে অর্ধ বৃত্তস্থ কোণ, তার মানে এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি। প্রথমে লিখছি কোণ এইডি, কোণ এইডি ইকুয়াল টু 118 ডিগ্রি, আর কোণ এবিসি একটি অর্ধ বৃত্তস্থ কোণ, অতএব কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা যদি এটাকে সমদ্বিখণ্ডিত করি, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি, সমদ্বিখণ্ডিত, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, এই দিক হচ্ছে 45 ডিগ্রি। যেহেতু এখানে নাম দিয়ে দিচ্ছি ও, কেন্দ্র ও, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে হচ্ছে 45 ডিগ্রি। লিখব ওবি যুক্ত করি, ওবি যুক্ত করি, অতএব কোণ ও বি এ ইকুয়াল টু কোণ ও এ বি ইকুয়াল টু 45 ডিগ্রি। যেহেতু ও এ ইকুয়াল টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, যার জন্যে এই দুটো, এই বাহুর সঙ্গে এই বাহুর সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। কমপ্লিট। এবার দেখো আমরা যদি এটার সঙ্গে যোগ করি অথবা এটা যোগ করি, আমরা এটা যোগ করছি, তাহলে আমরা কিন্তু সিই যুক্ত করি, সিই সিই এবং এডি, সিই এবং এডি যুক্ত করি, সিই এবং এডি যুক্ত করি, সিডি এবং এডি যুক্ত করি। দেখো এবার এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কোণ এইসি একটি অর্ধবৃত্তস্থ কোণ, লিখব কোণ এইসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কিন্তু 90 ডিগ্রি, এইটুক এইসি এটা কিন্তু 90 ডিগ্রি, মানে অর্ধবৃত্তস্থ কোণ, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। লিখে দিচ্ছি অর্ধ বৃত্তস্থ
কোণ, এটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ সিইডি, এই কোণটা কত? এই কোণ 118 থেকে 90 বাদ, লিখবো কোণ সিইডি, কোণ সিইডি ইকুয়াল টু, কোণ সিইডি ইকুয়াল টু 118 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বাদ দিলে হচ্ছে 28 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 28 ডিগ্রি, এই কোণটা 28 ডিগ্রি, টোটাল 118, এই টোটাল কিন্তু 118, 90 এর 28, ঠিক আছে। এবার যদি আমরা এই চাপ ধরি তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। এই সিডি চাপের উপর অবস্থিত কোণ সিইডি ইকুয়াল টু কোণ সিএডি, মানে এই দুটা কোণ কিন্তু সমান হবে যদি আমরা এই চাপ ধরি সিডি চাপের উপর। আমরা লিখব সিডি চাপের উপর অবস্থিত, সিডি চাপের উপর অবস্থিত কোণ সিইডি ইকুয়াল টু কোণ সিএডি ইকুয়াল টু 28 ডিগ্রি। অতএব কোণ সিএডি ইকুয়াল টু 28 ডিগ্রি। এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ, একই বৃত্তাংশ কোণ। আমরা জানি যে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, মানে এই কোণের সঙ্গে এই কোণ সমানে যখন আমরা এই চাপ দিই, এই চাপের উপর এই কোণের সঙ্গে এই কোণ সমান, তার মানে এটাও হচ্ছে 28 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা কিন্তু কোণ বিএডি বের করব, বিএডি মানে 45 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি। এবার কোণ বিএডি, কোণ বিএডি ইকুয়াল টু, কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিএসি, কোণ বিএসি প্লাস কোণ সিএডি। কোণ বিএসি হচ্ছে 45 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, 28 ডিগ্রি 28 3, তাহলে 73 ডিগ্রি। তাহলে কোণ বিএডি ইকুয়াল টু 73 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 28 আর 45 যোগ মানে 73 ডিগ্রি, ঠিক আছে। খুব ভালো করে দেখো, তো আমরা লিখবো কোণ বিএডি ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি ইকুয়াল টু 73 ডিগ্রি, ঠিক আছে। কমপ্লিট, চলে আসছি। আর নেক্সট হচ্ছে 4-এর 7 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি ইকুয়াল টু 4 সেমি, কিউসি ইকুয়াল টু 9 সেমি এবং পিবি ইকুয়াল টু একিউ হয়, পিবি আর একিউ সমান, তাহলে পিবি এর দৈর্ঘ্য কত? আমরা প্রথমে চিত্রটা এঁকে নেব। ছবিটি দেখো, নাম দিচ্ছি এ বি সি। বলছে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি আর একটা হচ্ছে কিউ। আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, আমরা লিখতে পারি এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি, ঠিক আছে। এখানে এপি দেওয়া আছে 4 সেমি, এটা হচ্ছে 4 সেমি, আর কিউসি এটা দেওয়া আছে 9 সেমি। আমরা একটু লিখে নিচ্ছি যে এপি ইকুয়াল টু 4 সেমি আর কিউসি ইকুয়াল টু 9 সেমি। আর ধরি পিবি ইকুয়াল টু এ কিউ ইকুয়াল টু এক্স সেমি। আমি ধরে নিলাম যে পিবি হচ্ছে এক্স সেমি আবার এ কিউ হচ্ছে এক্স সেমি, আমি কিন্তু ধরে নিলাম, ঠিক আছে।
তাহলে আমরা জানি যে ত্রিভুজে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। আমি লিখতে পারি অতএব এপি, এখানে লিখছি যে যেহেতু বিসি সমান্তরাল পিকিউ, যেহেতু বিসি আর পিকিউ সমান্তরাল, অতএব এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। তাহলে এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি, খুব ভালো করে মনে রেখে দিবে। এবার মান বসাবো, এপির মান হচ্ছে 4 আর পিবির মান হচ্ছে এক্স, এ কিউ এর মানও এক্স আর কিউসির মান হচ্ছে 9। এবার আমরা বজ্রগুণন করব, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, অতএব এক্স ইকুয়াল টু √36 সমান 6। তাহলে এক্স এর মান কিন্তু 6, অতএব পিবি ইকুয়াল টু 6 সেমি। তাহলে অ্যান্সার হচ্ছে পিবির মান হচ্ছে 6 সেমি। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখা দিবে যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তার মানে এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। ঠিক আছে, এইভাবে করে তারপর মান বসিয়ে দিবে, তাহলে অঙ্কটা চলে আসবে। চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 8 নম্বর বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3πr²। আমি একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4πr²। বলছে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, মানে অর্ধগোলকের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধের অনুপাত কত সেটা আমাকে বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি, প্রথমে লিখছি ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতের আর একক। আমরা কিন্তু অর্ধগোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর একক ধরে নিলাম। আবার ধরে নিচ্ছি যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর একক। ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু বড় হাতের আর একক। ঠিক আছে, এবার আমরা কিন্তু অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 3πr²। লিখব অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 3πr² বর্গ একক। অর্ধগোলক দেখো, এটা একটা অর্ধগোলক, এর ক্ষেত্রফল হচ্ছে, এটা হচ্ছে 2πr² আর এটা হচ্ছে πr²। এই দুটো যোগ করলে হবে 3πr²। এটা একটা অর্ধগোলক, নিচেরটা হচ্ছে 2πr² আর উপরে হচ্ছে πr²। এটা হচ্ছে বৃত্তাকার, এটা কিন্তু বৃত্তাকার πr², যোগ করলে 3πr²। আর গোলক এর হচ্ছে 4πr², এর হচ্ছে বক্রতলের ক্ষেত্র হচ্ছে 4πr², এর বক্রতলের ক্ষেত্র হচ্ছে 4πr² বর্গ একক। ঠিক আছে, লিখব গোলকের এখানে কিন্তু 4টা বৃত্ত হবে, 4টা পার্ট হবে, যার জন্য 4πr²। গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4π বড় হাতে r² বর্গ একক। ঠিক আছে, বলছে সমান, শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান। লিখব শর্তানুসারে, এখানে কিন্তু বলছে
অর্ধগোলকের নিরেট গোলকের বক্রতার ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতার ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, শর্তাংশ এই দুটো হচ্ছে সমান। শর্তানুসারে 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4 পাই বড় হাতে আর স্কোয়ার। দুই দিক থেকে পাই তুলে দিচ্ছি, তাহলে এখানে থাকছে 3 আর স্কোয়ার ইকুয়াল টু 4 বড় হাতের আর স্কোয়ার। এবার আমরা আর স্কোয়ারটা এপার নিয়ে আসতেছি, তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার, 4-এর নিচে 3। এবার আমরা রুট করব, মানে আর বাই বড় হাতের আর, তাহলে রুটের মধ্যে 4-এর 3, তাহলে আর সমান 2 বাই √3। 4-এর বর্গমূল 2 আর 3-এর বর্গমূল হচ্ছে √3। অতএব তাহলে আর ইস টু আর, তাহলে 2:√3। তাহলে লিখবো যে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, লিখবো অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত ইকুয়াল টু 2:3। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে 3 পাই আর স্কোয়ার, আর গোলকের হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। হচ্ছে 9 নম্বর, 4-এর 9 হচ্ছে 1.5 সেমি ব্যাস ও 0.2 সেমি বেধের কয়েকটি গোলাকার মুদ্রা গলিয়ে আমরা ধরে নেব এক্সটি মুদ্রা গলানো হলো। মুদ্রা গলিয়ে মানে একটা জিনিস থেকে আরেকটা বস্তু, একটা দ্রব্য থেকে আরেকটা দ্রব্য তৈরি করা মানে হচ্ছে দুটার আয়তন বের করতে, কয়েকটি গোলাকার মুদ্রা গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা, লম্ববৃত্তাকার দণ্ড তার মানে চোঙের ফর্মুলা তৈরি করা হলো, যার উচ্চতা হচ্ছে 10 সেমি আর ব্যাস হচ্ছে 4.5 সেমি। ব্যাস হচ্ছে মুদ্রার সংখ্যা কত, আমরা ধরে নেব যে এক্সটি মুদ্রা গলিয়ে এই লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে। তাহলে আমরা লিখেছি প্রথমে লিখছি ধরি মুদ্রার সংখ্যা ইকুয়াল টু এক্সটি। এবার লিখব মুদ্রার ব্যাসার্ধ ইকুয়াল টু 1.5 বাই 2। এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, ব্যাসকে ব্যাসার্ধ করতে গেলে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ, এই দশমিকের জন্য নিচে একটা 10, 5 দা কাটলে 3, 5 দা কাটলে 2, তার মানে 3-এর 4 এত সেমি। তাহলে মুদ্রার ব্যাসার্ধ হচ্ছে 3-এর 4 সেমি। আমরা 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 দা কাটলে 2, 5 দা কাটলে 3, 3-এর নিচে 4 সেমি। এবার মুদ্রার বেধ ইকুয়াল টু 0.2 সেমি। এইবার আমরা কিন্তু মুদ্রার আয়তন বের করব, অতএব মুদ্রার আয়তন ইকুয়াল টু পাই, মানে 22-এর 7 ইন্টু 3-এর 4 ইন্টু 3-এর 4 ইন্টু 0.2 এত ঘন সেমি। পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এইবার লেখা হচ্ছে দণ্ডের ব্যাসার্ধ। আচ্ছা, এখানে এক্সটি মুদ্রা আয়তন লিখেছি, এক্সটি মুদ্রার আয়তন ইকুয়াল টু 22-এর 7 ইকুয়াল টু 22 ইন্টু 3-এর 4
ইন্টু 3/4 ইন্টু 0.2 ইন্টু এক্স ঘন সেমি, কারণ এক্সটি মুদ্রা মানে আমরা গলাইছি, তাহলে এক্সটি মুদ্রা আয়তন হচ্ছে 22/7 ইন্টু 3/4 ইন্টু 3/4 ইন্টু 0.2 ইন্টু এক্স। এবার দণ্ডের ব্যাসার্ধ, দণ্ডের ব্যাসার্ধ ইকুয়াল টু দণ্ডের ব্যাসার্ধ, দণ্ডের ব্যাসার্ধ, দণ্ডের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে, দণ্ডের ব্যাস দেওয়া আছে 4.5, 4.5 তার নিচে 2, দশমিকের জন্য নিচে একটা 10, 5 দাগ কাটলে 5 নং 45, 5 দাগ কাটলে 2, তার মানে 9/4 এত সেমি। দশমিক তুলে দিলে কিন্তু একটা 10 হবে, 5 দাগ কাটলে 9, 5 দাগ কাটলে 2, 9/4 সেমি। এবার দণ্ডের উচ্চতা, দণ্ডের উচ্চতা, দণ্ডের উচ্চতা হচ্ছে 10 সেমি, 10 সেমি। অতএব দণ্ডের আয়তন, দণ্ডের আয়তন, দণ্ডের আয়তন, দণ্ডের আয়তন ইকুয়াল টু 22/7 ইন্টু 9/4 ইন্টু 9/4 ইন্টু 10 ঘন সেমি। ফর্মুলা কিন্তু চঙ্গের ফর্মুলা, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। শর্তানুসারে এই দুটো কী হবে? সমান, মানে এই মুদ্রা গলিয়েই কিন্তু দণ্ড তৈরি করা হয়েছে। আমরা যেন একটা দ্রব্য থেকে যখন আর একটা দ্রব্য তৈরি করতে উভয়ের আমরা আয়তন বের করে শর্তানুসারে দুটো কী করবো? সমান করব। উভয়ের আয়তন বের করে সমান করব। তাহলে শর্তানুসারে এই দুটো কি? সমান। আমরা লিখব শর্তানুসারে, শর্তানুসারে এখানে দেওয়া আছে 22/7 ইন্টু 3/4 ইন্টু 3/4 ইন্টু 0.2 গুণন এক্স আর ইকুয়াল টু 22/7 ইন্টু 9/4 ইন্টু 9/4 ইন্টু 10। শর্তাংশে কিন্তু এই দুটো সমান। এবার দুই দিক থেকে আমরা 22/7 তুলে দেবো, তাহলে এক্স সমান কি? এক্স ইকুয়াল টু এদিক উপরে আছে 9 গুণন 9 গুণন 10 আর নিচে 4 গুণন 4, এই দুটো 4 কিন্তু উপরে যাবে আর এই দুটা 3 কিন্তু নিচে, 3 গুণন 3, এই দুইটাও নিচে আসবে আর দশমিকের জন্য একটা 10 সেটা কিন্তু উপরে যাবে। কমপ্লিট, ঠিক আছে। তাহলে 3 গুণ 3 উপরে 4 গুণন 4 আর 2 নিচে আর উপরে 10। এবার আমরা কাটাকাটি করবো, দুটা 4 কেটে গেল। আচ্ছা, এবার যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে হবে 3 আর 2 দিয়ে কাটলে এখানে হবে 5। এবার আমরা গুণ করব, গুণ করলে আমাদের হচ্ছে 5 আর নিচে আরেকটা 3 আছে, এই 3 3 কেটে গেল। তাহলে 5 নং 45 তাকে 10 দিয়ে গুণ, তাহলে 450 লিখবো। এক্স ইকুয়াল টু 450। বলছে তাহলে মুদ্রার সংখ্যা কত? আমরা লিখবো মুদ্রার সংখ্যা, আমরা ধরছি এক্স, তার মানে মুদ্রার সংখ্যা হচ্ছে 450টি। আমরা অ্যান্সার লিখবো যে মুদ্রার সংখ্যা ইকুয়াল টু 450টি। এটা হচ্ছে অ্যান্সার। মুদ্রার সংখ্যা হচ্ছে 450টি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 10 নম্বর। যদি cos a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 হয় তবে প্রমাণ করো যে sin স্কয়ার a প্লাস sin 4a ইকুয়াল টু 1। তাহলে এখানে দেওয়া আছে cos a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। আমরা cos স্কয়ারকে ওপার করছি, তাহলে এপারে থাকবে হচ্ছে cos a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এখানে হচ্ছে cos a ইকুয়াল টু sin স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার, যেহেতু 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু sin স্কয়ার a। ঠিক আছে, এবার চলে আসছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে দেওয়া আছে sin স্কয়ার
এ প্লাস সাইন 4a, তাহলে সাইন স্কয়ার এখানে আছে সাইন স্কয়ার এ প্লাস প্লাস সাইন 4কে আমরা লিখছি সাইন স্কয়ার এ তার হচ্ছে হোল স্কয়ার, সাইন স্কয়ার এ প্লাস সাইন 4 মানে সাইন স্কয়ার তার হোল স্কয়ার। এবার সাইন স্কয়ার মানে সাইন স্কয়ার সমান কি, সাইন স্কয়ার সমান কস এ, কস এ প্লাস আর সাইন স্কয়ার মানে কস এ তার হচ্ছে হোল স্কয়ার। সাইন স্কয়ার সমান কি হয়েছে, সাইন স্কয়ার সমান কস এ, সাইন স্কয়ার কস এ আর কস এ তার হোল স্কয়ার সমান সমান কস এ প্লাস কস স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, কস স্কয়ার এ, কস এ প্লাস কস কে সমান 1, প্রুফড। এখানে দেওয়া আছে সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা এবং 10 থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে বলছে tan 9 থিটার মান কত, আমাকে tan 9 থিটা, তার মানে আমি প্রথমে কিন্তু থিটার মান বের করব। এখানে দেওয়া আছে সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, ঠিক আছে। এবার আমি কিন্তু চেঞ্জ করছি, এটাকে চেঞ্জ করছি, সাইন সমান কস আর 90 ডিগ্রি মাইনাস 10 থিটা আর এখানে হচ্ছে কস 8 থিটা, কস 8 থিটা। এবার দুই দিক থেকে আমি কস তুলে দিচ্ছি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 10 থিটা ইকুয়াল টু 8 থিটা, দুই দিক থেকে কসকে আমি কিন্তু তুলে দিচ্ছি। এবার 8 থিটা এবার নিয়ে আসবো, তাহলে মাইনাস 10 থেকে 8 থিটা মানে 18 থিটা আর মাইনাস 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি নিচে 18 5 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 5 ডিগ্রি, থিটার মান হচ্ছে 5 ডিগ্রি। এবার হচ্ছে tan 9 থিটা, তার মানে হচ্ছে tan 9 ইন্টু 5 ডিগ্রি, থিটার মান কিন্তু 5 ডিগ্রি সমান সমান tan 45 ডিগ্রি আর tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। আমরা কিন্তু প্রথমে থিটা মান বের করবো, এটা কিন্তু সেই পুরো কোণে 90 ডিগ্রিতে বাদ দিতে হবে, পুরো কোণের ফর্মুলা, সাইন থাকলে কস আর কস থাকলে সাইন, ঠিক আছে। নেক্সট 4/12 বলছে u1 ইকুয়াল টু x1 মাইনাস 45/10, সিগমা f1 u1 ইকুয়াল টু -16, সিগমা f1 200 হলে বলছে এক্স এর গড় মান কত। তাহলে আমরা প্রথমে লিখব যে সিগমা গড় মান, সিগমা f1 f1 u1 ইকুয়াল টু -16, f1 u1 ইকুয়াল টু -16 দেওয়া আছে আর সিগমা f1 u1, তাহলে সিগমা f1 হচ্ছে 200 ইন্টু u1 হচ্ছে x1 মাইনাস 45/10 ইকুয়াল টু -16, f1 এর মান হচ্ছে 200, u1 এর সিগমা u1 এর মান হচ্ছে x1 মাইনাস 45/10 আর -16, একটা শূন্য কেটে দিচ্ছি। এবার 20টাকে ওপার করে দিচ্ছি, তাহলে x1 মাইনাস 45 ইকুয়াল টু -16 নিচে 20, 16 নিচে 20, -16 নিচে 20, ঠিক আছে। এই 20কে ওপার করে দিলাম, নিচে যাবে। এবার 2 দিয়ে কাটলে 8 আর 2 দিয়ে কাটলে 10, তাহলে x1 মাইনাস 45 ইকুয়াল টু মাইনাস 8 নিচে 10, 8 নিচে 10, তাহলে x1 মাইনাস 45 ইকুয়াল টু মাইনাস 0.8, 8কে 10 দা ভাগ করলে 0.8, অতএব x1 ইকুয়াল টু 45 মাইনাস 0.8, 0.8, তাহলে x1 ইকুয়াল টু 45 থেকে 8 বিয়োগ
45 থেকে 8.8 বিয়োগ 2 এর হাতে 4, 44.2 সমান সমান হচ্ছে x1 ইকুয়াল টু 44.2। তাহলে x এর গড় মান, অতএব x এর গড় মান ইকুয়াল টু 44.2। x এর গড় মান হচ্ছে 44.2, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সিগমা f1u1 ইকুয়াল টু -16। তাহলে এখানে হচ্ছে f1 এর মান হচ্ছে 200 আর u1 এর মান হচ্ছে x1 -45/10। 0 0 কাটলো, 20কে ওপার করে দিলাম 16 নিচে, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 10। এবার 10 দিয়ে 8কে ভাগ করলে 0.8, এর ওপর গেলে প্লাস হবে 44.2। ঠিক আছে, দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ, গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।